একটা বিশেষ কনফিউশন সবার মধ্যে তৈরি হয়। একটা হচ্ছে ফিউ, নাম্বার 2 এ ফিউ, এরপরে দা ফিউ, তারপরে লিটিল, এ লিটিল, দা লিটল। এইটা আমি গ্রামার কোর্সেও বলেছি। তবু বাক্য লেখার ক্ষেত্রে আজকের পর থেকে আমরা কিন্তু গ্রামাটিক্যাল কোনো রুলস বাক্য লেখার জন্য শিখবো না। আজকের পর থেকে আমরা শুধু রাইটিং প্র্যাকটিস করব। প্রথমে ছোট ছোট বাক্য, তারপরে একটু বড় বাক্য, তারপরে প্যাসেজ ট্রান্সলেশন, এরপরে আসবে টপিক ওয়াইজ ট্রান্সলেশন, তারপরে লেটার রাইটিং, কখনো অফিসিয়াল লেটার, কখনো এসে রাইটিং আমরা কিন্তু প্র্যাকটিস করব। জাস্ট সঙ্গে থাকো, যেভাবে বলবো সেভাবে চলো, ধৈর্য ধরো। দেখো ফিউ, এ ফিউ আর দা ফিউ, আমায় কেউ বলতে পারবে তোমাদের মধ্যে ডিফারেন্স বিটুইন দিজ থ্রি? স্নেহা বলো, এই তিনটের মধ্যে তফাৎ কি? ফিউ মানে কয়েকটা, একটা দুটো। দা ফিউ মানে এইগুলো। আচ্ছা দেখে নাও, খুব সহজ জিনিস। এই দা ফিউ আর দা লিটল, বা ফিউ, এ ফিউ, দা ফিউ, লিটল, এ লিটল, দি লিটল, এগুলো আগে কোথায় বসে বা লিটল কোথায় বসে সেটা আগে জানতে হবে। ফিউটা কাউন্টেবল নাউন। কি নাউন? এগুলো এমন নাউনে বসাবো যেখানে গোনা যায়। আর লিটল, এ লিটল, দি লিটল, এগুলো আনকাউন্টেবল নাউন। ব্যাপারটা একটু স্পষ্ট করে বলি। আচ্ছা বলো তো, গোল্ড গোনা যায় না গোনা যায় না? আচ্ছা বলো তো, মানি গোনা যায় কি গোনা যায় না? আসলে কাউন্ট মানে কিন্তু গুনতে পারবো, গোল্ড গোনা যায় না। গোল্ড কিন্তু অর্নামেন্ট, তুমি গুনতে পারবে, সোনা তুমি গুনতে পারবে না। অর্থ গোনা যায় না, নোটস গোনা যায়, ঠিক? মিল্ক গোনা যায় না, বাট ইউ ক্যান কাউন্ট মিল্ক প্রোডাক্ট। রসগোল্লা গোনা যায়, গোনা যায় তো। তো এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল মানে যা গোনা যায়, সেক্ষেত্রে বসে ফিউ, এই ফিউর সিরিজটা। আর যেখানে গোনা যায় না সেখানে। দেখো প্রথমত মনে রাখো, ফিউ আর লিটল এ মানে কিন্তু মানে নেই। আমি বললাম নেই, নেই, একেবারেই নেই। নেই বললেই চলে, নেই শুধু না, কথাটা হচ্ছে নেই বললেই চলে। আর এই এফিউ মানে কিছু, মানে সাম, কিছু আছে। আর দা ফিউ মানে হচ্ছে যা আছে এই। দেখো আমি এখানে একটা সুন্দর একটা কম্পিউটারাইজড একটা প্রেজেন্টেশন থাকলো, আমি দেখে দেখে বলে দিলাম দেখো এইটা এইটা। এই বিষয়গুলোর মধ্যে শেখানোয় কোনো, আমার মনে হয় বড় কিছু না, ইজি, এগুলো খুব সহজ আজকালকার দিনে। তাহলে এফইউ মানে কি? নে বললেই চলে। ভাই তোর গার্লফ্রেন্ড আছে, নেই বললেই চলে। ওই একটা কোনদিন মেসেজ করলি করে, আর করেও না। আচ্ছা আচ্ছা, দীপকে জিজ্ঞেস কর তোর কিছু আছে, আ ফিউ। আর আমাদের বন্ধুকে জিজ্ঞেস করলো, বন্ধু গার্লফ্রেন্ড আছে? বন্ধুর সঙ্গে যে পাশে বসে আছে সে এরেঙ্গে, এই যা আছে এই এই। ব্যাপারটা হচ্ছে এই, তুমি তো দেখতেই পাচ্ছ মতন একটা নিয়ে বসে রয়েছে। ব্যাপারটা হচ্ছে এ যা আছে এই। ভাই তোর মোবাইল আছে? এই এই যা আছে এই একটাই। তাহলে যা আছে এই মানে কি? দা ফিউ। কিছু আছে ইংরেজি কি? আ ফিউ। নে বললেই চলে কি? ফিউ। একই রকম ভাবে লিটিলেও কিন্তু তাই।
নেই বললেই চলে, কিন্তু কোথায়? আনকাউন্টেবল। এ লিটল মানে কিছু, দ্য লিটল মানে যা আছে তাই। এবার ততক্ষণ এই গ্রামার কনসেপশন ক্লিয়ার হবে না যতক্ষণ তুমি এটাকে ইংরেজিতে লিখবে। এই কনফিউশন নেই এমন কারো নেই। আমরা গ্রামার ডাইজেস্ট কোর্সে ঠিক এইভাবেই বুঝি। যতক্ষণ না তুমি বুঝতে পারছো ততক্ষণ আমি তোমায় বোঝাবো। আমরা আমাদের রাইটিং কোর্সও এইভাবেই বুঝি, আমাদের ক্লাসেও আমরা এইভাবেই বুঝি। কষ্ট করে আমরা পড়াই, এই বাংলার ছেলেমেয়েরা ভালোবাসে, আপ্লুত। দেখে যতক্ষণ আমরা প্র্যাকটিক্যালি না আসবো ততক্ষণ কিন্তু লাভ নেই। আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকা নেই, এখানে কিছু আসবে না। কেন আসবে না জানো? ব্যাপারটা এরকম, আই হ্যাভ নো মানি। ব্যাপারটা হচ্ছে, যদি আমি বলতাম আমার কাছে কোনো টাকা নেই বললেই চলে, তখন কি হবে? তার টাকা নেই বললেই চলে, কি হবে? হি হ্যাজ। নেই বললেই চলে, কি লিখবো? লিটল লিখবো না ফিউ লিখবো? টাকা গোনা যায় না বাবু, তাহলে কি লিখবো? হি হ্যাজ লিটল মানি। কথা ক্লিয়ার হলো? যতক্ষণ না এক্সাম্পলে আসবো ততক্ষণ কিন্তু বিষয় ক্লিয়ার হবে না। আচ্ছা, আমার কাছে টাকা নেই, বিদেশে কলুকুয়াল ইংলিশ কি হবে জানো? আই এম ব্রোক। কি হবে? আই এম ব্রোক। ইংরেজি বলাও কোনো ঘটনা না। যে ইংরেজি ভালো লিখতে পারবে, দোজ হু হ্যাভ profound command in writing, in translating any sentences from your mother language, is very easy to speak out in future. কি বলেছে? I have no money, তার মানে বিদেশিরা বলে আই এম ব্রোক, আমার টাকা নেই, আই এম ব্রোক। ঠিক আছে? বন্ধু বললো, হে লেটস গিভ আস আ ট্রিট, সরি আই এম ব্রোক, মানে আমার ভাই পয়সা নেই, আমার সামান্য কিছু টাকা আছে। সামান্য কিছু কি হবে? আ লিটল। তাহলে আই হ্যাভ আ লিটল মানি। আমি এ লিটলের জায়গায় কি লিখতে পারি বন্ধুরা? সাম লিখতে পারি, সাম লিখতে পারি, কিন্তু আই হ্যাভ সাম মানি। দেখো, সেন্টেন্স গুলো দেখতে আপাত দৃষ্টিতে সহজ, কিন্তু ভেরি কনফিউজিং। কোনো জায়গা নেই। এফ ইউ মানে না বললেই চলে, মানে এ দিয়ে থাকবে না বললেই চলে, সরি শুধু শুধু থাকলে না বললেই চলে, আর এ দিয়ে থাকলে কিছু আছে, দিয়ে আছে, যা আছে। সে সব টাকা খরচ করে ফেলেছে। আচ্ছা, খরচ করা ইংরেজি কি? হি হ্যাজ স্পেন্ট অল দ্য মানি, সব টাকা, অল দি মানি। তাহলে হি হ্যাজ স্পেন্ট অল দি মানি। এই অল দি কেন? তার কাছে যা ছিল তাই সে খরচ করে ফেলেছে। হি হ্যাজ স্পেন্ট অল দ্য মানি। ক্লাসের সময় বিরক্ত করবে না, না ভালো লাগলে এসো না। এখানে আমার কিছু বন্ধু আছে, তাহলে আমার কিছু বন্ধু আছে ইংরেজি কি হবে? আ ফিউ। তাহলে তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে ইংরেজি কি? হেয়ার। প্রত্যেকটা সময় চলে যাচ্ছে, তুমি প্রত্যেক দিন যেখানে যেভাবে যা শিখছো সেটা মন দিয়ে না শিখলে তার জন্য তোমাকে পছতাতে হবে, সময়কে মূল্য দিতেই হবে। এখানে আমার কোনো বন্ধু নেই, তার মানে কিছু নেই। আই হ্যাভ নো ফ্রেন্ডস হেয়ার। যখনই একেবারে নেই তখন কিন্তু তুমি এই পেয়ার অফ ওয়ার্ডস দিয়ে সন্ধান করবে না। নেই বললেই চলে তখন আসবে। কিছু আছে, নেই বললেই চলে মানে কিন্তু আছে, না এর বরাবর। মানে যদি বলি আমার কাছে আজকে দিল্লি যাব 5 টাকা আছে, তাহলে মানে কি? নেই বললেই চলে, ব্যাপারটা বুঝবে কিন্তু। আর নেই মানে 5 টাকাও নেই। আই হ্যাভ নো ফ্রেন্ডস হিয়ার। কত সহজ এবং ভালো করে শেখার জিনিস। এখানে বলতে গেলে আমার কোনো বন্ধু নেই, তাহলে কি হবে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার। ব্যাপারটা তাই। এই গ্লাসে সামান্য দুধ আছে, সামান্য দুধ আছে, তাহলে কি হবে?
a little, তাহলে এই গ্লাসে, তাহলে কি এই গ্লাসে সামান্য দুধ আছে, তাহলে কি লিখবো? there is little, লিটল হবে না এ লিটল হবে, আর লিটল মিল্ক কোথায়? in this গ্লাস। এই গ্লাসে কোনো দুধ নেই, তাহলে একই রকম দেয়ার ইজ, প্রত্যেকে লিখবে, যারা তোমাদের কোর্সে রয়েছে প্রত্যেকে মন দিয়ে লিখবে, মন দিয়ে শিখবে, সবভাবেই শেখা যায়, বহু ছেলেমেয়েরা প্রমাণ করেছে, তোমরাও করো। দেয়ার ইজ কি বাবা? নো মিল্ক, নো মিল্ক কোথায়? ইন দিস, এই গ্লাসে, হ্যাঁ ইন দা গ্লাস লিখো না, ইন দিস গ্লাস। এই গ্লাসে কোনো দুধ নেই বললেই চলে, কি হবে? লিটল। তাহলে দেয়ার ইজ লিটল। আবার জানো তো, যদি আরেকটু স্ট্যান্ডার্ড করি তাহলে কি লিখবো? দেয়ার ইজ হার্ডলি এনি মিল্ক। নেই বললেই চলে, ওই কথাটাকে কিন্তু আমরা হার্ডলি এনি দিয়ে লিখতে পারি, হার্ডলি এনি, সেটাকে কোনটা দিয়ে লিখতে পারি? এই নেই বললেই চলে প্রথমটা। আই হ্যাভ হার্ডলি এনি মানি, জোর করে কিছু আছে, পাওয়া যাবে, কুড়িয়ে কাচিয়ে পাবো সেক্ষেত্রে। তাহলে দেয়ার ইজ লিটল কি? মিল্ক। মিল্ক কোথায়? ইন দিস গ্লাস। আচ্ছা, তিনি যে সামান্য দুধটুকু দিয়েছিলেন, শিশুটি তা পান করেছে, মানে যা দিয়েছো এই, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? দ্য বয়, বা দ্য বয় হ্যাজ ড্রাঙ্ক দি লিটল, তাই না? দ্য লিটল মিল্ক হি গেভ। তাহলে দ্য বয় হ্যাজ ড্রাঙ্ক দ্য লিটল মিল্ক হি গেভ, তিনি যে দিয়েছিলেন তিনি খেয়ে নিয়েছেন। এই গ্রামে অল্প লোক আছে, বলো তো কি কি লিখবে? দেয়ার আর সাম পিপল, অথবা এ ফিউ পিপল, তাই না? সামান্য আছে, কি হবে? আ ফিউ পিপল ইন দা ভিলেজ, এই গ্রামে, বা ইন দিস ভিলেজ লিখলেও কোনো ভুল নাই। এই গ্রামে কোনো লোক নেই বললেই চলে, কি লিখবো? এটা তোমরা তো নিশ্চয়ই পারবে, তোমরা আমায় জানিও, তোমরা আমায় জানিও কি হবে। আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা আগে কমেন্ট করে জানাও, তারপরে কি হবে উত্তর? দেয়ার আর, নেই বললেই চলে, ফিউ পিপল ইন দি ভিলেজ, এই গ্রামে অনেক লোক আছে, তাহলে দেয়ার আর মেনি পিপল ইন দ্য ভিলেজ, দেয়ার আর লার্জ নাম্বার অফ পিপল। আচ্ছা, লার্জ নাম্বার না লিখে আউট নাম্বারড অফ পিপল, কি? আউট নাম্বারড অফ পিপল। এই ব্যাপারে তার সামান্য জ্ঞান আছে। আচ্ছা, জ্ঞানটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? তাহলে ফিউ হবে না লিটল হবে? তাহলে এই ব্যাপারে, তাহলে হি হ্যাজ আ লিটল নলেজ, আ লিটল কেনিউলাজে গুলো গুলো, তাহলে হি হ্যাজ আ লিটল নলেজ কি এই ব্যাপারে, অ্যাবাউট দিস। এরপরে এই গ্রামে লোক নেই বললেই চলে। আচ্ছা, এই গ্রামে কোনো লোক, একই তো, সেন্টেন্স দুটো এক হয়ে গেল না? এই সেন্টেন্স আর সেন্টেন্স এক না? লোক নেই বললেই চলে, এই গ্রামে কোনো লোক নেই বললেই চলে, সেম সেন্টেন্স। আবারও তোমরা লিখে দেখাবে 17। এই বিষয়ে তার জ্ঞান নেই বললেই চলে, একই রকম, কি হবে? নেই বললেই চলে কি? দা সরি, শুধু লিটল, তাহলে হি হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট দিস, সে আমাকে কিছু দুধ দিয়েছিল, কি হবে? হি হ্যাজ, হি হ্যাজ গিভেনও হতে পারে, বা দিয়েছে বললে গিভেন হতো, হ্যাজ গিভেন। আর হি গেভ মি সাম মিল্ক, বা আমি লিখতে পারি আ লিটল মিল্ক, লিখতে পারি না? হি হ্যাজ গিভেন মি আ লিটল মিল্ক। আমার কোনো কলম নেই, আই হ্যাভ নো পেন, এটা জন্মের সহজ। তাহলে আমি বলেছি এইটা দেওয়ার উদ্দেশ্য, তুমি যদি এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে লাগো, তোমার কিন্তু এই অবধি আস্তে আস্তে তোমার অনেক কিছু কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো, লিখতে গেলে কিন্তু আরো একটা সেন্টেন্স ফরমেশন কাজে লাগে, সেটাও আমি একটুখানি বলে দিই। যেহেতু অলরেডি আজকে আমাদের ডে 8 অথবা ডে 7, তো আমরা এতদিনে বহু গ্রামাটিক্যাল রুলসের টেন্স থেকে শুরু করে, মোডাল থেকে শুরু করে
আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট, অনেক কিছু আমরা করেছি। এবং আমরা উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ ইত্যাদি দিয়ে আমরা বাক্য কি করে লিখতে হয় সে বিষয়ে নলেজ নিয়েছি। তাই আমরা আপাতত কিভাবে আর এগোবো সেটা কিন্তু আবার লিখে লিখে, তুমি যত লিখবে তত তোমার লেখার প্রতি প্রফিসিয়েন্সি বাড়বে। তবুও লিখতে গেলে কিছু গ্রামাটিক্যাল রুলস তোমাদের জানতে হয়, বা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলায় লিখি, বাংলায় কথা বলি, আমাদের কিন্তু শিখতে গেলে গ্রামাটিক্যাল রুলসের উপরে ডিপেন্ড কিছুটা হলেও করতে হয়। তবে ভয়ের এখানে কিছু নেই। যেমন যদি বলি আমাকে রোজ পড়তে হয়, ইংরেজি কি? আমাকে রোজ, দেখো অল্পতেই বুঝে যাবে, সেটাই আমার কাজ, পড়তে হয়। আর আমাকে রোজ পড়তে হবে, দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স আছে। একটা অব্লিগেশন, পড়তে হওয়াটা অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, পড়তে হয়, যেতে হয়। আর হবে এটা রেসপন্সিবিলিটি, তোমাকে ফোর্স করা হচ্ছে, ইউ আর এনফোর্সড, তোমাকে যেতে হবে, খেতে হবে, দিতে হবে, দেখতে হবে, জোর করে দেখ দেখ দেখ, দেখতে হবে। আমাকে আমার বাবা মাকে দেখতে হয়। তাহলে কোনো কিছু যদি করতে হয় তাহলে ব্যাপারটা কি হচ্ছে, একটা তে হয় আর একটা তে হবে। এটা বোনাস পয়েন্ট আজকের জন্য, পুজোর আগে। একটা তে হয়, একটা কি তে হবে, মন দিয়ে বোঝো বাবু। তাহলে তে হয় কি, এম, ইজ, আর, টু, V1। যেমন আমাকে রোজ বাজারে যেতে হয়, তাহলে আই অ্যাম টু গো টু মার্কেট, তাহলে হয়ে গেল। আবার যদি আমাকে রোজ পড়তে হয় তাহলে আই অ্যাম টু রিড এভরিডে, আই অ্যাম টু স্টাডি এভরিডে। আর তে হবে কি, তখন সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, টু V1 কিরকম, তাহলে তখন হবে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু স্টাডি। খুব কি কঠিন কিছু? কিন্তু আমি নিশ্চিত তোমাদের হয়তো এটা অজানা ছিল, কিন্তু তোমরা এটা করেছো। কোন গ্রামারে করেছো, কোন রাইটিং সেকশনে করেছো? এই সেম জিনিস রাইটিং সেকশনে তোমরা করেছো, বাট এর প্যাসিভ ফর্ম করেছো কোথায় জানো? প্রসেসিং এ। মনে করে দেখো আমরা করেছি প্রসেসিং। তখন চট করে জন্যই জুয়ের মনে পড়লো, কারণ আমি প্রসেসিং করেছি যে সাম ম্যাঙ্গোজ আর টু বি বট ফ্রম মার্কেট, আর টু বি V3 করেছি। প্রসেসিং এ কিন্তু এই রুলস ছাড়া এগোতে আমরা পারি না। তো সুতরাং প্রত্যেকটা গ্রামার একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী চলে। যেমন তুমি যদি বায়োগ্রাফি লিখতে চাও সেটা তোমার পুরোটাই পাস্ট টেন্সে লিখতে হয়, দু একটা প্রেজেন্ট টেন্সে, সেটা সিগনিফিকেন্ট যদি লাইন হয় কিছু যেটা এখনো বর্তমান সেক্ষেত্রে। তাহলে গ্রামাটিক্যাল রুলস প্রয়োজন ইংরেজি ভালো লেখার জন্য। ইংরেজি পারি না এই কমপ্লেন নিয়ে এগোলে চলবে না। দীর্ঘদিন ধরে ছেলে মেয়েদের একই প্রশ্ন, কেন ইংরেজি পারে না বলো তো দেখি? কারণ ইংরেজি লেখা শেখার উপরে ওরা জোর দেয় না, শুরুতেই শুধু গ্রামারটা শেখে। অবশ্যই গ্রামার শেখো, যে গ্রামার কিন্তু শিখেই সঙ্গে সঙ্গে কোথায় আসবে? তুমি ভালো ডাক্তারি পড়লে কিন্তু জীবনেও অপারেশন করলে না, তুমি কখনো ভালো ডাক্তার হতে পারবে না। এই জন্য ডাক্তারকে সবসময় বলা হয় আমি প্র্যাকটিস করছি। তিনি কি করেন? সবসময় প্র্যাকটিস করে। তুমি যা শিখলে সেটা হাতে কলমে, তুমি ভালো করে বই পড়েছো যে কি করে বিমান চালাতে হয়, তুমি চালাতে পারবে না টিল ইউ প্র্যাকটিস, যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো। সুতরাং এইভাবেই শেখো, ভালো করে শেখো। আমাদের খুব তাড়াতাড়ি ক্র্যাশ কোর্স স্টার্ট হবে, অলরেডি ভর্তি চলছে ক্র্যাশ কোর্সে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জেনে নাও। ক্লাস 11, 12 এবং 10, 11-এর সেকেন্ড সেমে বহু ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, হয়তো আমাদের সেকেন্ড ব্যাচ স্টার্ট করতে হতে পারে। 12-এর ক্র্যাশ কোর্সে আমাদের ভর্তি চলছে এবং মাধ্যমিক ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে। চলো লিখে নাও।